নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। শুরুতেই দশের যে কথা আপনাদের সামনে তুলে ধরবো, কোভিড রোগীর ক্ষেত্রে হসপিটালাইজেশনের জন্য আর রিপোর্ট বাধ্যতামূলক নয়। কোভিড রোগী ভর্তির ক্ষেত্রে যে বিলম্ব দেখতে পাওয়া যাচ্ছে, সেই বিলম্বটাকে এড়িয়ে যাওয়ার জন্যই কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিড পজিটিভ রিপোর্ট না থাকলেও ভর্তি হওয়া যাবে কোভিড হাসপাতালে। শনিবার রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির জন্য সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে, যেখানে সাফ বলা হয়েছে হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরানো যাবে না। এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া গাইডলাইন। কোভিড সন্দেহে ভর্তির আগে আবশ্যিক নয় কোভিড রিপোর্ট। সন্দেহজনক রোগীদের চিকিৎসার জন্য সিসিসি, ডিসিএইচসি ওয়ার্ডের সংখ্যা বাড়াতে হবে। কোনো রোগীকে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত করা যাবে না। অন্য শহর থেকে এলেও তাদের প্রয়োজনীয় অক্সিজেন ও ওষুধ দিতে হবে। পরিচয়পত্র না থাকলেও রোগীদের ভর্তি নিতে হবে। রোগী ভর্তির ক্ষেত্রে হাসপাতালগুলির সঠিক পর্যবেক্ষণ জরুরি। কোভিড রিপোর্ট আসা পর্যন্ত চালিয়ে যেতে হবে প্রয়োজনীয় চিকিৎসা। সংশ্লিষ্ট রাজ্য সরকার চাইলে সেখানকার বেসরকারি হাসপাতালকে কোভিড কেয়ার সেন্টার বানিয়ে চিকিৎসা করাতে পারে। স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকাতে আরও বলা হয়েছে, যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই তাদের বেড দখল করে রাখা উচিত নয়। এছাড়াও সংশোধিত নীতি মেনেই হাসপাতাল থেকে রোগীকে ছুটি দিতে হবে। গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে দেশে। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন চিকিৎসক মহল। এইভাবে করে কিন্তু এখন আপাতত কোভিডের মোকাবিলাটা করা খুব অত্যন্ত প্রয়োজনীয়, কারণ টেস্টিং যখন অনেক জায়গায় অ্যাক্সেসিবল হচ্ছে না, অনেকের সময় মতন টেস্ট করতে পারছে না এবং টেস্ট করার পরে রিপোর্টের অপেক্ষায় ভর্তি হতে পারছেন না। সেই যে হেল্পলেস সিচুয়েশন আছে সেখান থেকে কিন্তু আমাদের বেরোতে হবে এবং সেই মানুষকে এখন আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি যেটা হলো মানুষের প্রাণ বাঁচানো। তো মানুষকে আমরা যদি অনেক তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারি তাহলে তাদের প্রাণ বাঁচানো কিন্তু অনেক ইজিয়ার হবে এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। আপাতত এইভাবেই কিন্তু আমাদের কোভিডের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে হবে। করোনা রোগীদের ভর্তি না নেওয়ার একাধিক অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি হতে না পেরে মৃত্যুও হয়েছে বহু রোগীর। টেস্টের রিপোর্ট আসতেও দেরি হচ্ছে। এই অব্যবস্থা মোকাবেলার জন্যই হাসপাতালগুলির জন্য নতুন গাইডলাইন বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। রিপাবলিক বাংলা। অক্সিজেনের সংকট কাটাতে এবার টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। অক্সিজেনের যোগান এবং সরবরাহ খতিয়ে দেখবে 12 সদস্যের এই টাস্ক ফোর্স এবং খুব দ্রুত, যত দ্রুত সম্ভব তত দ্রুত কাজ শুরু করবে এই টাস্ক ফোর্স। করোনা অতিমারিতে চরমে অক্সিজেন সংকট। রাজ্যে রাজ্যে চলছে অক্সিজেনের কালোবাজারি। অক্সিজেন না মেলায় মৃত্যু মিছিল আটকানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে এগিয়ে এলো দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যে রাজ্যে অক্সিজেনের যোগান মসৃণ করতে 12 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। অক্সিজেন সরবরাহ ঠিকমতো না হলে ব্যবস্থা নেবে টাস্ক ফোর্স। অক্সিজেন সংকট কাটাতে জাতীয় টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। 12 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন। অক্সিজেনের যোগান ও বিভিন্ন রাজ্যে বন্টনের বিষয়টি দেখবে এই দল। ওষুধ সরবরাহের বিষয়টিও তত্ত্বাবধান করবে। শুক্রবারই শীর্ষ আদালত টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি MR শাহ এই নির্দেশ দিয়েছিলেন। জাতীয় টাস্ক ফোর্সের 12 সদস্যের দলে থাকছেন কেন্দ্রীয় সরকারের 2 প্রতিনিধি। আহ্বায়ক হিসেবে থাকছেন মন্ত্রিসভার 1 সচিব। 1 সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবে এই দল। কেন্দ্রীয় সর্বোচ্চ আদালতকে রিপোর্ট জমা দেবে জাতীয় টাস্ক ফোর্স। রিপাবলিক বাংলা। ডিআরডিওর অ্যান্টি কোভিড ড্রাগকে ছাড়পত্র দিল ডিজিসিএ। মূলত জরুরি ভিত্তিতে এই ওষুধের প্রয়োগ করা হবে। চিকিৎসক মহল আশাবাদী যে এই ওষুধ জরুরি ভিত্তিতে প্রয়োগ করে মৃত্যু মিছিল অনেকটাই ঠেকানো যাবে। এবার ডিআরডিওর অ্যান্টি কোভিড ড্রাগকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেশে মৃত্যু মিছিল রুখতে নয়া ড্রাগ কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক কোভিড রোগীর উপর প্রয়োগ করা হয়েছে এই ড্রাগ। আরটিপিসিআর টেস্টে তাদের রিপোর্ট নেগেটিভও এসেছে। পাউডার ফর্মে থাকে এই ড্রাগ। জলের সঙ্গে মিশিয়ে এর ডোজ নিতে হয়। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ এবং ডিআরডিও ল্যাবে তৈরি করা হয়েছে
2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ। অক্সিজেনের মাত্রা কমে যাওয়া কোভিড রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করে সুফল পেয়েছেন চিকিৎসকেরা। গত বছর মে থেকে অক্টোবরের মাঝে দ্বিতীয় দফা ট্রায়াল চলে এই ড্রাগের। তাতে আশানুরূপ ফলও পাওয়া যায়। পার্শ্ব প্রতিক্রিয়াও তেমন না থাকায় নয়া ওষুধ বাড়তি আশ্বাস জুগিয়েছে চিকিৎসক মহলে। দ্বিতীয় দফায় 110 জন রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছিল। পরে দেশ জুড়ে 11টি হাসপাতালে রোগীদের ওপর প্রয়োগ করা হয়। প্রতিদিন যখন 4 লক্ষের ওপর দেশবাসী সংক্রমিত হচ্ছেন, হাজার হাজার সহনাগরিকের মৃত্যু দেখছে ভারত, সেই মুহূর্তে দাঁড়িয়ে ডিআরডিওর এই নতুন করোনার ওষুধ আশার আলো দেখাচ্ছে গোটা দেশকে। রিপাবলিক বাংলা। করোনা পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় টিম কেন? বিধানসভা থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা। মানুষের এই জয়টা, বাংলার মানুষের ম্যান্ডেট ওরা মেনে নিতে পারছেন না এবং সেই জন্যই ওরা এই রকমগুলো করে বেড়াচ্ছেন, যা গণতন্ত্রের পক্ষে শুধু লজ্জা নয়, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত প্রশ্নজনক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। যদিও বিজেপির দাবি, গণনা পর্বের পর থেকে সন্ত্রাসের আবহে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় টিমের ওপর আস্থা বিজেপি নেতৃত্বের। আমরা যা বলার বলেছি, এখনো হিংসা চলছে। আমাদের একজন এমএলএ ঘাটালের শীতল প্রধান নিজে এখানে আসতে পারেনি, সেখানে এত অত্যাচার হিংসা চলছে বলে ভয়ে কোনো সুরক্ষা নেই। আমি যেটা আগেও বলেছি রাজ্য সরকারকে, এই জিতের আনন্দ তখনই পুরো হবে যখন মানুষ নিজের বাড়িতে থাকতে পারবে শান্তিতে। রাজ্য সরকার সেটাই করবে। রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা সংক্রমণ যখন রিপাবলিক বাংলা। শ্রমজীবী মানুষের স্বার্থে শ্রমজীবী ক্যান্টিন। বাম ছাত্র যুব সংগঠনের রেড ভলান্টিয়ার্স কোভিড পরিস্থিতিতে অনেক প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থেকেছে। মুমূর্ষু রোগীদের জন্য কখনো ওষুধ, কখনো অক্সিজেন, কখনো বা খাবারের ব্যবস্থা করেছে তারা। এখনো একই রকমভাবে পরিশ্রম করে চলেছেন রেড ভলান্টিয়ার্সরা। যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের 400 দিন। বর্তমানের কোভিড পরিস্থিতিতে অন্যের সংস্থান করতে তাদের আন্তরিক উদ্যোগ। কখনো অক্সিজেন, কখনো বা ওষুধ, আবার কখনো বা মুমূর্ষু রোগীকেও ব্যবস্থা করেছেন হাসপাতালে ভর্তি করার। আর যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের 400 দিনের পাশাপাশি এক অন্যরকম বিপদের সম্মুখীন রেড ভলান্টিয়াররা। হুমকি দিয়ে ফোন আসছে তাদের কাছে, মহিলা পুরুষ নির্বিশেষে। মানুষের জন্য কাজ করতে হলে সেক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব থাকে প্রশাসন বা রাজ্য সরকারের। এক্ষেত্রে কোনোটাই পাচ্ছেন না তারা। সুতরাং আমরা ক্যান্টিনটা চালাচ্ছি আমাদের যাদবপুরের শ্রমজীবী মানুষ যারা খুবই সমস্যার মধ্যে আছেন, এখনও সমস্যার মধ্যে আছেন। এবং জানো তোমরা যে এইভাবে যদি রেল বন্ধ হয়ে গেছে, লকডাউনের সময় রাস্তাঘাটে লোকজন নেই, রিক্সা চালক যারা আছেন, নির্মাণ শ্রমিক যারা আছেন, তারা একটা অংশ হলেও তারা এসে আটকে গিয়েছেন এবং তাদের হাতে খাবার তুলে দেওয়ার জন্য আমরা শ্রমজীবী ক্যান্টিনটা চালাবো। রেড ভলান্টিয়ারদের একটাই দাবি এবং একটাই প্রত্যাশা, সরকার সামান্য হলেও নিরাপত্তা দিক তাদের, সামান্য হলেও তাদের যে জীবনযাপন সেটা নিশ্চিন্ত করুন। বাকিটা তারা নিজেরাই সামলে নেবেন, মানুষের জন্য কাজ তারা করেই যাবেন। ভিডিও জার্নালিস্ট প্রসূন বসুর সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। কোভিড পরিস্থিতিতে রাজ্যে কেন কেন্দ্রীয় টিম, তাই নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে থেকে আজকে তোপও দেখেছেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি নেতারা। সেই সেন্ট্রাল টিম, 4 সদস্যের টিম আজ নন্দীগ্রামে যায় এবং পুরো এলাকা ঘুরে দেখেন তারা, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন, তাদের সমস্যাও শোনেন তাদের মুখ থেকেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের রাজ্যে আসা নিয়ে এদিন সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা হয়নি একটা গভর্নমেন্ট
শপথ নিয়েছে, তার মধ্যে সেন্ট্রাল টিম পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে হুঙ্কার দিয়ে চিঠি দিয়েছে। কিছুতেই মেনে নিতে পারছে না মানুষের এই জয়টা, বাংলার মানুষের ম্যান্ডেট ওরা মেনে নিতে পারছেন না, এবং সেই জন্যই ওরা এই রকমগুলো করে বেড়াচ্ছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিন তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। 4 জন এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে। আর আমরা যতদূর জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি এমএলএ বা তার দূতরা বারবার যাচ্ছেন দিল্লি, আবার দিল্লি থেকে ঘুরে আসছেন। তারা দিল্লি থেকে নিয়ে আসছেন না তো করোনা। সুতরাং এইসব কথা বলার মধ্যে আমি শুধু দেখতে পাচ্ছি রাজনীতির ছোঁয়া। ভোট মিটলেও অশান্তির আবহ জারি রয়েছে। ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজনৈতিক সুরও চড়ছে মমতার তৃতীয় ইনিংসের শুরুতেই। রিপাবলিক বাংলা। ভোট মিটেছে এবং রাজ্যে ফলাফল ঘোষণা হয়েছে, তারপরও রাজ্য জুড়ে হিংসা কিন্তু অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজও হিংসার খবর পেলাম আমরা। সম্পূর্ণ বন্ধ বাস এবং মেট্রো, সেটাও সংখ্যায় অনেকটা কম, যার জেরে শহর থেকে জেলা সর্বত্র দেখতে পাওয়া গেল সাধারণ মানুষ যথেষ্ট হয়রানির শিকার হচ্ছেন। লোকাল ট্রেন বন্ধ হওয়ায় শহরতলি বা গ্রামাঞ্চল থেকে শহরে আসতে প্রধান ভরসা সরকারি ও বেসরকারি বাস। কিন্তু করোনা পরিস্থিতিতে 50% বাস নিয়ে রাস্তায় নামতে হচ্ছে বেসরকারি বাস মালিকদের। আর্থিক ক্ষতির আশঙ্কায় অনেকেই পরিষেবা বন্ধ রেখেছেন, যার প্রভাব পড়েছে রাজ্যের প্রায় সর্বত্র। বাসস্ট্যান্ডগুলিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। 2 থেকে 3 ঘন্টা পেরিয়ে গেলেও মিলছে না বাস। বুঝলেন তো, আমাদের সবসময় সপ্তাহে একবার করে কলকাতায় যেতে হয়। তাই এই মুহূর্তে হঠাৎ করে এরকম লকডাউন করার জন্য বাস চলাচল একদম কম, আর ট্রেনও চলছে না। তা আমাদের প্রচুর পরিমাণে অসুবিধা বলতে কি বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে। করোনা পরিস্থিতিতে ঝুঁকি থাকছে, তার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছে সরকারি বাসগুলি। বাড়তি কোনো সতর্কতা বা কিছু আছে আপনাদের তরফ থেকে? আমাদের তরফ থেকে বাড়তি সতর্কতা বলতে আমাদের পরিষেবার লোক আমরা তো ওখান থেকে আমাদের বলে দিয়েছে যে সতর্কতার সঙ্গে ডিউটি করতে হবে, মানুষের পরিষেবা দিতে হবে। লোকাল ট্রেনের যে যাত্রী সংখ্যা সেই চাপটা গিয়ে পড়েছিল বাসে, কিন্তু সুর কাটলো, তাল কাটলো। প্রায় 2-3 দিন পর সেই সুর তাল কেটেছে। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব। অর্ধেক বাসে কিন্তু ফাঁকা। দূরপাল্লার যেসব বাস কাকদ্বীপ যায়, মেদিনীপুর যায়, আরামবাগ যায়, কতুলপুর যায়, বাঁকুড়া যায়, বিষ্ণুপুর যায়, সব বাসে কিন্তু যাত্রী সংখ্যা কম এবং দুপুর 1টার পর থেকে একদম যাত্রী নেই। কাজবাজ নেই, ভাড়াপত্র সেরকম হচ্ছে না। আংশিক লকডাউনে তেলের দাম এত, আমাদের ঠিক পোষাচ্ছে না কাজ করেও। আমরা চাইছি যে সেরকমভাবে, এদিকে সংক্রমণও তো বাড়ছে, যেহেতু সেই হিসাবে সরকার সেইভাবেই পদক্ষেপ নিক যাতে সবাই আমরা চলতে পারি। এমন প্যাসেঞ্জার হচ্ছে মালিকের তেল কিনে পয়সা পাচ্ছে না যে আমরা নেব, এরকম একটা 7,000 টাকা 7,500 টাকা তেল লাগে, তো ভাড়া হতে গেলে দেখা যাচ্ছে 7,000 হচ্ছে, নাহলে কোনোদিন 8,000 হচ্ছে। বাস কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন হকাররাও। বাস তো চলছে, যদি বা 2-1 ঘন্টায় আসছে, প্যাসেঞ্জার নেই। তো প্যাসেঞ্জার নেই, এই ছোট্ট রিংয়ে 100টা মাল নিয়ে 4 দিন বিক্রি করছি। তো 4 দিনে আমার কত টাকা রোজগার হবে? 100 প্যাকেট মাল বিক্রি করে 4 দিনে আমার 12-14 জন খেতে সংসারে, আমি একজনই রোজগারি। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। তাই আংশিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। বন্ধ হয়েছে লোকাল ট্রেন, দূরপাল্লার বাসেও তার প্রভাব পড়েছে। লোকজন হচ্ছে না, যাত্রী হচ্ছে না। এই সময় কিভাবে বাস চালাবে সেটাই এখন চিন্তার বিষয়। তারা বলছেন এবার বাস চালাতে হলে বাস বিক্রি করেই বাসটা চালাতে হবে। ক্যামেরায় রোহিতের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, ধর্মতলা। বিয়ে মানে এক রাস স্বপ্ন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে হইচই হুল্লোড় দেদার মজা। কিন্তু করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশিকা মেনে মাত্র 50 জনে বিয়েটা সারতে হচ্ছে। অনেক স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে অনেক কনে বা বরের কাছে। কিন্তু উপায় কি? যারা পারছেন তারা বিয়েটা পিছিয়ে দিচ্ছেন, কিন্তু যারা পারছেন না তাদেরকে এভাবেই বিয়েটা সারতে হচ্ছে, ওই গোটা 50 অতিথি সঙ্গী করে। জন্মদিন বা অ্যানিভার্সারি পার্টি এবছর না করে পরের বছর করাই যায়, কিন্তু বিয়ের আয়োজন এবছর যাদের করা হয়ে গিয়েছিল
তারা কি করবেন এবার? কারণ কোভিড পরিস্থিতিতে বেশি আত্মীয় স্বজন কেউ ডেকে উঠতে পারবেন না, মাত্র 50 জন নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। আমরা স্টার খোঁজ নিতেই চলে এসেছি গড়িয়ার মণ্ডল বাড়িতে। আমরা এই মুহূর্তে রয়েছি গড়িয়ার মণ্ডল বাড়িতে। এ বাড়িতে ছোট মেয়ের বিয়ে। দিদি সঞ্চয়িতা ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে, এবং এখানে আমরা দেখছিলাম বিয়ে বাড়ির বাজার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু বিয়ের দিন যেটা নির্ধারিত হয়েছে সেখানে আদৌ বিয়েটা হবে কিনা তাই নিয়ে সংশয় দেখা দিয়েছে। খুবই সমস্যা এটা, কারণ আত্মীয় স্বজন, কিছু পরিচিত বন্ধু বান্ধব এদের তো ডাকতেই হয়। 50 জনের মধ্যে বাবার প্রচুর পরিচিতি, তাছাড়া আমাদেরও অনেক পরিচিতি, কম করা খুবই মুশকিল। এখন তো উপায় নেই। কোভিড পরিস্থিতিতে অনেকে বিয়েটা পিছিয়ে দিচ্ছেন না। গড়িয়া মণ্ডল বাড়ি তাদের ছোট মেয়ের বিয়ে পেছোয়নি, তবে ওই কোনো রকমে বিয়ের আয়োজন করতে হচ্ছে ছোট করে 50 জনকে নিয়ে। তাই বিয়ের জন্য গুছিয়ে রাখা সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ হচ্ছে না এবারে আর, এবং তাই সঙ্গী করেই তাদেরকে বিয়েটা সারতে হচ্ছে। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে সমাদৃতা, রিপাবলিক বাংলা।